ওকে, তো দেখো আজকে আমরা যেটা করব যে রিঅ্যারেঞ্জমেন্ট প্রবলেমটার সেকেন্ড মেথডটা আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। তো আরেকটা মেথড যেটা আছে ফার্স্ট মেথড বলছি ওটাকে, কারণ আমি ওটা আগে লিখেছিলাম। ওকে, তো এইটা কি বলতে চাইছে আগে দেখিনি। তো প্রবলেমটা আরেকবার আমি তোমাদের সামনে তুলে ধরছি। যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের কাছে এন সংখ্যক ডিস্টিংক্ট লেটার আছে, মানে সবটা আলাদা আলাদা চিঠি আছে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা এনভেলপ আছে, মানে চিঠির খাম বলি, তাই তো আমরা প্রত্যেকটাতে ডিস্টিংক্ট, তাহলে এনখানা ডিস্টিংক্ট অ্যাড্রেসও লেখা আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাড্রেস। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা চিঠিগুলোকে খামের মধ্যে এমন ভাবে ভরতে চাই যাতে প্রত্যেকটা চিঠি ডিফারেন্ট ডিফারেন্ট, মানে নিজের খামে না গিয়ে অন্যদের খামে যায়। বুঝতে পেরেছো? মানে ভুল খামে যাবে, সবটাই সবটাই যেন ভুল খামে যায়। এইরকম ভাবে কত রকম ভাবে আমি ওইটাকে রিঅ্যারেঞ্জমেন্টটা করতে পারি যাতে সবাই আলাদা খামে যায়, কেউ কারো নিজস্ব খামে যেন না যায়, কেউ একজনও যাতে না যায়। এটা কত রকম ভাবে করা যেতে পারে, ঠিক আছে? তো একই জিনিস যদি আমরা ফাংশনের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা এন সংখ্যক এলিমেন্ট নিয়ে 1 2 3 থেকে এন অবধি নিয়ে একটা সেট তৈরি করছি যার নাম দিচ্ছি এ এন, ঠিক আছে? আবার তাহলে এ এনটা বেসিক্যালি হচ্ছে চিঠিগুলোর সেট। আবার খামগুলোর সেটকে আমি জাস্ট অ্যাড্রেসগুলোকে যদি 1 to n করে দিই, তাহলে খামগুলোকেও আমি ওই একই সেট দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমি চাইছি কি, আমি চাইছি যে এন থেকে এ এন এ ম্যাপ চাইছি যাতে করে একটা একে যায় না, দুইটা দুইয়ে যাবে না, তিনটা তিনে যাবে না, এইভাবে এনটা এনে যাবে না। তার মানে আলটিমেটলি আমি যেটা চাইছি যে আমার ম্যাপটা বাইজেক্টিভই হবে, কিন্তু এফ আই এর ভ্যালু আই হবে না, মানে এফ ওয়ান এর ভ্যালু 1 হবে না, 2 এর ভ্যালু 2 হবে না, এরকম। তার মানে ফর অল আই এফ আই এর ভ্যালু আই হবে না। এইরকম কতগুলো ফাংশন আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো এখানে আমাদের মেথডটা কি হচ্ছে, যে ধরো আমি ধরে নিলাম যে আমাদের সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তাহলে আমি ধরে নিলাম যে এস এন এ আমার ডিএন সংখ্যক ফাংশন থাকবে, মানে ডিএন ভাবে কাজটা করা যাবে। ওকে, ডিএন ভাবে কাজটা করা যাবে। হ্যালো, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না, ওহো, এটা আগে থেকে বলবে তো, আমি জাস্ট সরি সরি, স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। আমি ওটা করতেই তো ভুলে গেছি, তোমরা আগে থেকে বলবে তো, সরি, এক্সট্রিমলি সরি। জাস্ট হোল্ড অন। ওকে, এবার ঠিকঠাক দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। ওকে, নো প্রবলেম। কিছুটা ওকে, তাহলে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এবার ধরলাম যে ডিএন ভাবে করা যায়, যদি এন খানা লেটার থাকে তাহলে ডিএন ভাবে করা যাবে, যদি একটাই লেটার থাকে তাহলে আমরা ডি ওয়ান ভাবে করতে পারবো। তাহলে ডি ওয়ান এর ভ্যালু দেখো, একটাই যদি লেটার থাকে, একটাই যদি চিঠি থাকে, তো তোমাকে তো একটাই উপায়ে তুমি ওই ঠিক খামেই তোমাকে ভরতে হবে, তোমার তো আর কোনো অন্য অপশনই নেই। তাহলে ডি ওয়ান এর ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি 0, ঠিক আছে না? তো দেখো আমি নিচের দিকে লিখে রেখেছি যে ডি ওয়ান এর ভ্যালু হচ্ছে 0। আর এন এর যদি ভ্যালু 2 হয় তাহলে দেখো এটা একভাবেই করা যাবে, যে একটাকে 2 এ পাঠাবো, দুইটাকে 1 এ পাঠাবো, তাহলে এটা একভাবেই করা যাবে। ডি টুর ভ্যালু ওই জন্য হয়ে যাচ্ছে 1, ঠিক আছে? এটা একটা রিঅ্যারেঞ্জ হলো, তাই না? তাহলে ডি টুর ভ্যালু হয়ে গেল 1, আর অন্য কোনো উপায় নেই, 1 কে 2 ছাড়া আর অন্য কোথাও পাঠাতে পারবে না।
একই রকম ভাবে D3 এর ভ্যালু আমরা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। সো এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা দেখতে চাইছি। ওকে, তাহলে আমরা জেনে গেলাম যে ডিএন ভাবে করা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ডিএন এর ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আগে যে ভ্যালুগুলো অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি, যেমন ধরো DN-1, DN-2, এগুলো অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, ধরে নিচ্ছি। তাহলে আমরা পরের গুলো কিভাবে ক্যালকুলেট করব। তাহলে ধরো দেখো, এখন প্রথম কথা হচ্ছে 1কে আমরা কোথায় পাঠাতে পারি। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি খাওয়াতে খাওয়াতে পড়াই। তো ব্যাপারটা হচ্ছে তাহলে 1কে আমি কোথায় পাঠাতে পারি, 1কে 1-এ পাঠাতে পারবে না। তাহলে আমার অপশন হচ্ছে 1কে 2-এ পাঠাতে পারি, 3-এ পাঠাতে পারি, বা n অবধি পাঠাতে পারি। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ 1 ক্যান বি অ্যাসাইন টু এনি ওয়ান অফ দ্য নাম্বারস বিটুইন 2 to n। তাহলে 2 থেকে n এর মধ্যে যে কোনো একটা জায়গায় আমি অ্যাসাইন করতে পারি। সো দেয়ার আর n-1 চয়েসেস ফর 1। বোঝা গেল? তাহলে আমি 1কে n-1টা এলিমেন্টের মধ্যে যে কোনো এক জায়গায় পাঠাতে পারি। এখন কোশ্চেন হচ্ছে, তো পাঠিয়ে দিলাম, তাহলে যে কোনো একটা এলিমেন্টকে আমি চুজ করলাম 2 থেকে n এর মধ্যে। ধরে নিলাম যে 1টাকে আমি জেতে পাঠালাম, তাহলে জে এর ভ্যালু ডেফিনেটলি 1 কিন্তু নয়। ওকে, তাহলে ফর দিস চয়েস দ্য রিমেইনিং n-1 নাম্বারস, মানে দেখো 1কে তো তুমি অলরেডি পাঠিয়ে দিয়েছো, তো 1কে তুমি অ্যাসাইন করে দিয়েছো। তুমি মনে মনে ভাবো, একটা হচ্ছে 1, 2 গুলো পায়রাও ভাবতে পারো, আর 1, 2 n গুলোকে আবার খোপও ভাবতে পারো। তো 1 নম্বর পায়রাটাকে তুমি কোনো একটা খোপে ভরে দিয়েছো, যেটা কিন্তু 1 নম্বর খোপ বাদ দিয়ে বাকিগুলোতে ভরে দিয়েছো, কোনো একটাতে ভরে দিয়েছো। কোথায় ভরেছি আমরা? জেতে ভরে দিয়েছি। ঠিক আছে, তো এবার আমার হাতে কারা পড়ে আছে? 2 থেকে n অবধি পায়রা পড়ে আছে, এদেরকে এবার আমাকে ভরতে হবে। কোথায়? এদের জন্য চয়েস হচ্ছে আমার 1, 2 থেকে J-1, এখান থেকে জেটা বাদ, কারণ যেটা অলরেডি 1-এর জন্য ফিল আপ হয়ে গেছে, তো যেটাকে তো আর ফিল আপ করতে পারবো না। তাহলে 1 থেকে J-1, আর ওইদিকে বাকি থাকলো J+1 থেকে n অবধি, এইগুলো আমার খুব বাকি আছে। 2 থেকে n অবধি বাকি আছে, আর খোপ আছে 1 থেকে n অবধি, যেখানে যেটা বাদ। এইগুলোকে আমরা এমন ভাবে ভরতে হবে যাতে সেম নাম্বারে কেউ না যায়, মানে 2 2-এ যাবে না, 3 3-এ যাবে না, এই রেস্ট্রিকশনটা তো আছেই। আচ্ছা, এই রেজাল্টটা আমরা জানি না যে এই জিনিসটা কত ভাবে করা যাবে, এটা আমরা জানি না। ধরে নিলাম এটা x ভাবে করা যাবে, মানে এই বাকিগুলো আমরা x ভাবে ফিল আপ করতে পারবো। তাহলে দেখো, 1কে আমরা n-1 উপায়ে সাজাতে পারছি, আর বাকিগুলোকে আমরা x উপায়ে সাজাতে পারি। তাহলে টোটালটা আমরা n-1 ইন্টু x উপায়ে সাজাতে পারছি। বলো, এইটুকু কি ক্লিয়ার তোমাদের? হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে এবার x এর ভ্যালু আমরা কিভাবে বের করব। তাহলে দেখো, টু ফাইন্ড x the remaining assignment can be done in 2 different disjoint ways। আমরা এটাকে দুটো কেসে ভাগ করে নিয়েছি। যে কেসটা কি, দেখো একটা গেছে জেতে, আমরা জেটাকে যদি 1-এ পাঠাই অথবা জেটাকে 1-এ পাঠাবো না। আমার হাতে দুটো অপশন জে এর জন্য। তো এবার আমি জেটাকে ধরো 1-এ পাঠালাম, তাহলে প্রথম কেস হচ্ছে যে জেটাকে আমি 1-এ পাঠিয়ে দিলাম, তাহলে একটা চলে গেল জেতে, যেটা চলে গেল 1-এ। ওরা মানে অদলা বদলি হয়ে গেল 1 আর জে। তাহলে বাকি তোমার কে কে থাকলো? বাকি থাকলো 2 থেকে n অবধি, যেখানে যেটা বাদ। অতগুলো তোমার পায়রাও আর অতগুলো খোপও আছে। তাহলে এই n-2 খানা পড়ে থাকলো, এদেরকে তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারো dn-2 উপায়ে। এটুকু ক্লিয়ার? ঠিক কি না?
ভেবে নাও, আমাকে বলবে ঠিক বুঝতে পারলে কি পারলে না এই জায়গাটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিরা এই নিয়ে এসো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট কেসে আমরা DN-2 উপায়ে সবগুলোকে ফিল আপ করতে পারছি, মানে বাকিগুলোকে। এবার হচ্ছে কেস টুতে দেখো, যদি আমি যেটাকে একে না পাঠিয়ে অন্য কোথাও পাঠাই, আর সেটাও তো একটা অপশন না, যেতেই যে পাঠাবো যেটাকে ওয়ানেই পাঠাবো তার তো কোনো মানে নেই। এই জায়গাটা একটু ভাবার আছে। তাহলে সেকেন্ডলি থেকে দেখো যে 2 থেকে আমি n অবধি নাম্বারগুলোকে অ্যাসাইন করব, 1 থেকে n অবধি যে ছাড়া। কিন্তু একটাই মাত্র রেস্ট্রিকশন আছে, যে যেটাকে 1-এ পাঠানো যাবে না। ঠিক আছে, যেটাকে 1-এ পাঠানো যাবে না, এই রেস্ট্রিকশনটা আমার এক্সট্রা রেস্ট্রিকশন। তো যেটাকে 1-এ পাঠানো যাবে না, দেখো এইখানে দেখো সেটগুলোকে যদি তুমি তুলনা করো, এখানে একটা 1 যে নেই, 1 আছে এক্সট্রা, আর ওখানে 1 নেই কিন্তু যে আছে, কিন্তু 1 নেই। তাহলে ব্যাপারটা এইরকম যদি আমরা করতে পারি যে নাও ইফ উই রিলেবেল দ্য নাম্বার 1 অফ কোডোমেন। কোডোমেন মানে খোপগুলোতে, দেখো খোপগুলোতে কে কে আছে 1 থেকে n অবধি, যেটা ছাড়া যে নামের খোপ নেই, এটা আছে আমার খোপগুলোতে, তাই তো। তো খোপগুলোতে যেটা 1 আছে সেটাকে আমি কেটে যে করে দিলাম। তাহলে সিচুয়েশনটা কি দাঁড়ালো? তাহলে দেখো যেটা 1-এ যেতে পারতো না, এখন তাহলে 1টাকে আমি যে করে দিয়েছি, তার মানে যেটা আর যেতে পারছে না। সিচুয়েশনটা এইভাবে ভাবতে পারো না, যে যেটা আগে 1-এ যেতে পারতো না, এখন 1টাকে আমি নাম দিয়ে দিয়েছি যে। তাহলে এখন সিচুয়েশনটা হয়ে গেল যে যেটা যেতে পারছে না। তাহলে তোমার এখন চিঠিগুলো হয়ে গেল 2 থেকে n, আর খোপগুলো হয়ে গেল 2 থেকে n, কারণ 1টাকে তুমি যে করে নিয়েছো। এবং রেস্ট্রিকশনটাও হচ্ছে যে 2-2-এ যাবে না, 3-3-এ যাবে না, 4-4-এ যাবে না, যে যেতে যাবে না। তার মানে এই কাজটা তুমি এবার কমপ্লিট করতে পারো নিশ্চয় DN-1 উপায়ে। তাহলে আমার x এর টোটাল ভ্যালু কত হলো? প্রথম কেসে করেছিলাম DN-2 উপায়ে, আর সেকেন্ড কেসে করেছিলাম DN-1 উপায়ে। তাহলে পুরো কেসটা আমি করতে পারছি, x এর ভ্যালু হচ্ছে DN-2 প্লাস DN-1। বলো বোঝা গেল কি গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিরা আমাকে বলবে। স্যার বোঝা গেছে। আচ্ছা, তোমাদের সাউন্ড কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমি হেডফোনটা লাগাইনি, মাইক্রোফোনটা দাঁড়াও। দাঁড়াও, চিল্লাচ্ছে কে রে? তাহলে এটা আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা তোমাদের একটা কাজ দিই। হ্যাঁ, তোমরা D7 করেছো, D8 করেছো, D9 এর ভ্যালুটা একবার ক্যালকুলেট করো তো। এই ফর্মুলার আচ্ছা, এই ফর্মুলার মাধ্যমে তোমরা D7 এর ভ্যালুটা ক্যালকুলেট করো। D7 আর D8 এই ফর্মুলার দ্বারা, যেটা আমরা পরে করলাম, এই যে n-1 ইন্টু DN-1 প্লাস DN-2, এই ফর্মুলার মাধ্যমে D7 আর D8 এর ভ্যালুটা ক্যালকুলেট করো। তোমাদের হাতে 5 মিনিট সময় দিচ্ছি,
আমি ততক্ষণে খেয়ে নিই একটু। চলো, ওকে। তো আমাদের কোশ্চেনটা আমরা রেখেছিলাম যে 7টা লেটার আছে, 7 letters, and 7 envelopes. We want to put the letters in such a way that only 2 letters go in the right envelopes. ওকে, সো এইটা আমাদের ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কোন দুটো আমি কিন্তু এখানে মেনশন করা নেই, ঠিক? তাহলে আমাকে নিশ্চয়ই চুজ করতে হবে 7টা থেকে দুটো। তাহলে আমি সেই কাজটা আমরা করতে পারি 7C2 তে। 7, দেখো 7C2, এইটাকে অনেক সময় 7 এইভাবেও কিন্তু লেখা হয়। তা এই নোটেশনটা কিন্তু একবার তোমরা জেনে যাও, 7C2 এইভাবেও কিন্তু লেখা হয়। আচ্ছা, 7C2 ইন্টু, আচ্ছা বাকি থাকলো এবার 5টা। এই 5টাকে আমরা কতভাবে করতে পাঠাতে পারি? DN উপায়ে, কারণ 5টা তো রং এনভেলপে যাবে, তাহলে 5টার জন্য D5 হবে অ্যান্সার। তাহলে এই পুরো কাজটা আমরা করতে পারি 7 choose 2 ইন্টু D5। এবার দেখো 7 choose 2 এর ভ্যালু কত হবে? 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 ইন্টু D5। এখন বলো D5 এর ভ্যালু কত ছিল? 44, ইফ ইউ রিমেম্বার, রাইট? D4 এর ভ্যালু, আচ্ছা দেখো D5 মানে হচ্ছে 5 minus 1 ইন্টু D3 প্লাস D4, আর এটা হয়ে গেল 4 ইন্টু D3 এর ভ্যালু ছিল আমাদের 2 আর D4 এর ভ্যালু ছিল 9, সো 44। ওকে, তাহলে এইটা আসছে, দেখো এটা দিয়ে কাটলো 22। আচ্ছা দেখো 22 কে দেখো এখানে একটা গুণের আমরা শর্টকাট নিয়ম এখান থেকে দেখবো। দেখো এখান থেকে 2 একটা নিয়ে আমি এখানে নিয়ে চলে আসলাম, তাহলে 7 12 84 ইন্টু 11। দেখো এটার যোগের পদ্ধতি, দেখো প্রথমে এই 4টা নেমে গেল, তাহলে 8 আর 4 যোগ করলে 12 আর 2 হাতে থাকলো 1, তারপরে এই 8 প্লাস 1 হচ্ছে 9, তাহলে 924 অ্যান্সার হওয়া উচিত। তোমাদের কি অন্য এসছে না? আমি যোগ করে দিয়েছিলাম মনে হচ্ছে। কার সঙ্গে কার যোগ করে দিয়েছিলে? মানে যেহেতু আমি 7C2টা করেছিলাম না, প্লাস আমি পসিবিলিটি দুটোকে যোগ করেছিলাম, মানে D5 এর পসিবিলিটি আর ঠিক হওয়ার পসিবিলিটি দুটোকে যোগ করে দিয়েছিলাম। না না, যোগ কেন করব? কারণ গুণ হবে, হ্যাঁ। গুণ হবে এখানে, কারণ আমি দুটোকে ভরে দিলাম, তারপরে বাকিগুলোকেও ভরছি, তো টোটাল আমাকে 7টাই তো ফিল আপ করতে হচ্ছে না। যোগ আমরা তখনই করব যখন অলরেডি সবটা ফিল আপ হয়ে গেল, কোনো একভাবে সবটা ফিল আপ হয়ে গেল, কোনো আরেকভাবে সবটা ফিল আপ হলো, তখন ওই রকম কেসে আমরা যোগ করি। কিন্তু এখানে আমরা জাস্ট দুটো ফিল আপ করলাম, তারপরে বাকিগুলোকে এখনো ফিল আপ করতে হবে। সো পুরো কাজটা কমপ্লিট হবে তখনই, সবটা যখন ডিস্ট্রিবিউট হবে। বুঝতে পেরেছো? তো এখান থেকে দেখো এই কোশ্চেনগুলো দিয়ে তোমাকে প্রবাবিলিটির কোশ্চেন দিতে পারে। যে এই যে 7টা লেটার আছে, 7টা এনভেলপ আছে, তুমি যত রকম ভাবে সাজাও, তাদের মধ্যে এক্স্যাক্টলি দুটো লেটার ঠিক জায়গায় যাওয়ার প্রবাবিলিটি কত? বুঝতে পেরেছো কোশ্চেনটা? হোয়াট ইজ দ্য probability that exactly 2 letters go into the right envelopes? exactly দুটো, তখন অ্যান্সার হবে 924 ডিভাইডেড বাই, দেখো এবার 7টাকে তুমি সাজাতে পারো 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ঠিক না? এইটা হবে আমাদের অ্যান্সার। এবার যা সিম্পলিফাই করে যা যা অ্যান্সার আসবে সেটা আসবে।
ওকে, আচ্ছা। এবার যদি আমাদেরকে বের করতে বলে এক্স্যাক্টলি 3 letters goes to right envelopes, তখন কি হবে অ্যান্সার? তখন হবে 7C3 ইন্টু বাকি থাকলো 4টা, তার মানে D4 আসবে, ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল, তার মানে 7C3 ইন্টু D4 এর ভ্যালু 9, তখন এটা আসবে, এই অ্যান্সারটা হবে। বুঝতে পেরেছো? এইভাবে আসবে। আচ্ছা, এখান থেকে তোমাকে এই কোশ্চেনও করতে পারি যে in how many ways we can put the letters such that at least 3 letters go in the right envelopes। এটা করো, ঠিক আছে? তো এখানে টোটালটা কিন্তু 7ই আছে, হ্যাঁ, তো টোটাল 7 লেটার্স, এইটা কিন্তু আমি বারবার সেমই রাখছি, ঠিক আছে, আগের প্রবলেম থেকে এটা ফলো করছে। তো তোমাদেরকে বের করতে হবে যে অ্যাটলিস্ট 3টে লেটার কিন্তু রাইট এনভেলপে যাবে। তা এটা তাহলে কত ভাবে আমরা করতে পারি? 7C1 প্লাস 7C2 প্লাস 7C3 ইন্টু D5, সরি D4। না না, ভেবে করো, একটু টাইম নাও, ভেবে করো। লিখেছি, বলবো? বলো। 7C3 into D4 plus 7C4 into D3 plus 7C3 into D4 7C3 into D4 plus 7C4 into D3 plus 7C5 into D2 plus 7C6 into D1 plus 7C7 into D1 D0। দেখো এই যে লাস্টে আমরা D0টা অ্যাপ্লাই করছি, তার মানে এটার মানেটা কি, যে 7টাই চিঠি সেম মানে ঠিক খামে গেছে, তাহলে কেউ ভুল খামে যায়নি। তো এই যে এক্সপ্রেশনটা তুমি লিখছো, এটা অ্যাডিশনাল লেখা হচ্ছে না? 7টা ঠিক চিঠি ঠিক খামে গেছে, সেটা তো একভাবেই করা যায়, তাই না? তো এই পুরো জিনিসটারই তো ভ্যালু 1, তো এইটার ভ্যালু তো 1, 7C7 মানে তো 1, তাহলে D0 ভ্যালু 1ই হওয়া উচিত, ঠিক আছে? তাহলে তো এক্সপ্রেশনটার মধ্যে সামঞ্জস্য থাকবে। তাহলে এইটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে D0 আমাদের কিন্তু 1টা ধরা উচিত, ঠিক আছে, আর D1টা 0। তাহলে এবার যদি তুমি দেখো, তাহলে D2 এর ভ্যালু কত আসছে? D2 ভ্যালু মানে কত? 2 - 1, তার মানে 1 ইন্টু আগের দুটোর যোগফল, দ্যাট ইজ 1। তাহলে দেখো D2 এর ভ্যালু 1 আসছে, মিলে যাচ্ছে। D3 এর ভ্যালু দেখো, D3 ভ্যালু তো D1 আর D2 লাগে, তো এমনি মিলে যাবে। তা দেখছো, তুমি যদি D0টা 1 ধরো, তাহলে D2 এর ভ্যালুও তুমি ক্যালকুলেট করতে পারছো এই ফর্মুলা দিয়ে। বুঝতে পেরেছো? সো D0 এর ভ্যালু কিন্তু 1 ধরতে হবে, 0 কিন্তু নয়, তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু পুরোটাই 0 হয়ে যেত, সেটা তুমি মিন করোনি, ঠিক আছে? আর D1 এর ভ্যালু তো 0, তার মানে এই এক্সপ্রেশনটা পুরো 0। তার মানে কি 6টাকে তুমি রাইট খামে ভরে দিয়েছো, তার মানে একটাকে কি তুমি রং খামে ভরতে পারবে? কোনোদিনই সম্ভব নয়। তাহলে এইটা মানে কোনো মিনিংই লেস হয়ে যাচ্ছে, সেই জন্য এটা 0। কিন্তু এখানে এটা মিনিংলেস হচ্ছে না, 7টাকেই আমি রাইট খামে ভরছি, সেটা একভাবে করা যাচ্ছেই, তো এই পুরো এক্সপ্রেশনটার ভ্যালু কিন্তু 1, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা। আই হোপ জিনিসটা এবার ক্লিয়ার হলো সবার কাছে।
কি ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। বাকিরা বলবে, আমি কিন্তু সবার কাছে জানতে চাই। হ্যাঁ স্যার ঠিক আছে। নূর কোথায়? নূর, নূর আজকে কোনো চালা শব্দ করছে না। আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, তোমার নেটওয়ার্কের যা অবস্থা, তুমি থাকলেই হলো। চলো তাহলে আমাদের এই ব্যাপারে, ডিঅ্যারেঞ্জমেন্ট ব্যাপারে আমাদের সব ডিসকাশন আজকে কমপ্লিট। চলো আজকে তাহলে আমরা আবার সেই ফাংশনের ডিসকাশনটা কন্টিনিউ করি। ওকে, তার আগে আমি একটু চেক করে নিই আমার রেকর্ডিংটা ঠিকঠাক চলছে কিনা, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে। ওকে, ভেরি গুড। চলো আচ্ছা, ধরো এ থেকে বিতে একটা ম্যাপ আছে অলরেডি, এফ হচ্ছে এ থেকে বিতে একটা অলরেডি একটা ম্যাপ। আচ্ছা, এবার তুমি কি করছো যে এস হচ্ছে একটা সাবসেট অফ এ, তাহলে আমরা ডেফিনেটলি প্রত্যেকটা এস এর জন্য ফর এনি এস বিলংস টু এস উই হ্যাভ এফ অফ এস, কারণ এসটা যেহেতু এরও এলিমেন্ট, এসে থাকা মানে কি এতেও থাকা, তাহলে আমরা এফ এসটা আমরা বলতেই পারি যে একটা বি এর একটা এলিমেন্ট। সো আমরা তাহলে একটা নতুন একটা ম্যাপ পেয়ে যাচ্ছি, সেইটার নাম দিতে হবে এফ রেস্ট্রিক্টেড অন এফস। সেটা কোথা থেকে কোথায় ম্যাপ? এস থেকে বিতে। তাহলে এই ম্যাপটাকে আমরা কি বলে? রেস্ট্রিকশন অফ এফ অন এস। তার মানে এই বেসিক্যালি এই ম্যাপটাই, কিন্তু ডোমেনটা জাস্ট আমি পুরো এটা না নিয়ে তার একটা সাবসেট নিচ্ছি, দ্যাট ইজ এস। তো এটাকে আমরা বলছি রেস্ট্রিকশন। এটার নোটেশন হচ্ছে এফ রেস্ট্রিক্টেড অন এস। তো এইভাবে লিখছি। অনেকে ছোট এইটুকু এস দেয়, এটুকু না দিয়ে পুরোটাই দেওয়া ভালো। বা সিম্পলি এইভাবেও অনেকে লিখতে পারে। তো এটা বিভিন্ন বই অনুযায়ী এটা চেঞ্জ হতে পারে নোটেশন। সো আমি বেসিক্যালি এটা ইউজ করি, এফ পুরো দাগ দিয়ে নিচে সাফিক্সে এস লিখে দিই। ওকে, সো দিস ইজ রেস্ট্রিকশন ম্যাপ। ক্লিয়ার হয়ে গেল রেস্ট্রিকশন নিয়ে? আশা করি কারো কোনো ডাউট থাকার কথা নয়। ঠিক আছে, চলো কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নিই। ধরো একটা ম্যাপ হচ্ছে এফ হচ্ছে আর থেকে আরে, আর থেকে আরে ডিফাইন্ড বাই 3x fx equals to 3x plus 1. ওকে, কোশ্চেন হচ্ছে is f 1 1, is f 1 1 or is f 1 2? তাহলে 1 1 আর 1 2 হচ্ছে কিনা চেক করতে হবে। তো কি মনে হয় এই ম্যাপটা 1 1 হবে না হবে না? সেটা বাইজেক্টিভ হবে, কারণ স্যার রিয়াল আছে, রিয়াল টু রিয়াল। হ্যাঁ হবে হবে। তো এটাকে আমরা 1 1 কিভাবে চেক করব? দেখো, আমরা যদি ধরেই নিই যে দুটো পয়েন্টে ফর এক্স কমা ওয়াই বিলংস টু আর, আমরা যদি ধরেই নিই যে এফ এক্স আর এফ ওয়াই এর ভ্যালু সমান হচ্ছে, মানে দুটো পয়েন্ট যাদের ইমেজগুলো সমান, তার মানে এটা কি? এফ এক্স এর ভ্যালু 3x প্লাস 1 আর ওয়াই এর ভ্যালু 3y প্লাস 1। তাহলে নিশ্চয় এখান থেকে 1 1 কেটে গেল, 3x সমান সমান 3y, এটা ইমপ্লাই করছে x সমান সমান y। তার মানে ইমেজ দুটো যদি সমান হয় তাদের প্রি ইমেজগুলোও ইকুয়াল হবে, তাই না? তাহলে দিস সেজ দ্যাট f ইজ 1 1। এইভাবে আমরা 1 1 চেক করি। এইটাকেই তুমি আবার চাইলে ঘুরিয়ে এইভাবেও করতে পারো। লেট x নট ইকুয়ালস টু y, ঠিক? x আর y ধরো ডিস্টিংক্ট পয়েন্ট,
তাহলে আমরা দেখাতে চাই যে এদের ইমেজগুলো ডিস্টিংক্ট হবে। দেখো এক্স আর ওয়াই যদি ডিস্টিংক্ট হয় তাহলে নিশ্চয়ই 3 দিয়ে যদি আমি গুণ করি 3x প্লাস 3y এরাও কিন্তু ডিস্টিংক্ট হবে, হ্যাঁ কি না? 3 দিয়ে যদি এরা যদি আলাদা হয় তাহলে 3 দিয়ে গুণ করার পরে তো আলাদাই থাকবে, ঠিক না? আচ্ছা 3 দিয়ে গুণ করার পর যদি আলাদা থাকে তাহলে সবার সঙ্গে যদি 1 যোগ করে যায়, দুটোর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে ওরা ডিস্টিংক্টই থাকবে। তার মানে এইটা মানেই এবার fx, তার মানে fx নট ইকুয়ালস টু fy, ঠিক আছে? তার মানে যদি পয়েন্টগুলো আলাদা হয় তাদের ইমেজগুলো ডিস্টিংক্ট হচ্ছে, তার মানে 1 1। সো এইভাবেও তুমি প্রুফ দেখাতে পারো, আবার এইভাবে প্রুফ দেখাতে পারো। সো এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট প্রুফ, তাই না? ডাইরেক্ট, আর এটা ইনডাইরেক্ট, ঠিক আছে? বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? কেউ কিছু বলছো না মানে? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে 1 1টা আমাদের ভেরিফাই হয়ে গেল। এবার 1 2। আচ্ছা 1 2 মানে কি? 1 2 মানে যে আমি যদি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নিই তার একটা প্রি ইমেজ আমি এখানে পাবো। তার মানে এখান থেকে যদি আমি y নিই আমাকে একটা x পেতে হবে যার যার fx সমান সমান y হবে। তাহলে আমাদের কাজ কি? সো লেট y বিলংস টু r, ঠিক? তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে একটা x খুঁজছি যার ফলে fx সমান সমান y হয়। তার মানে we want to solve 3x plus 1 equals to y for x। এই লাইনটার মানে কি, যে আমি এখান থেকে x পেতে চাই। এইটাকে যদি সলিউশন আমরা পাই, রিয়েল সলিউশন, তাহলে আমরা বলবো যে সেই y এর প্রি ইমেজ সেই xটা হচ্ছে। তো এখান থেকে আমরা দেখি সলভ করে, তাহলে 3x সমান সমান হবে y মাইনাস 1, তার মানে x সমান সমান হচ্ছে y মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তার মানে এখন দেখো ওয়াইটা যদি রিয়েল হয় তাহলে y মাইনাস 1টাও রিয়েল, তাকে যদি রিয়েলকে 3 দিয়ে ভাগ করো তাহলে রিয়েলই থাকবে। সো দিস বিলংস টু r, তার মানে এক্সটাও একটা রিয়েল নাম্বার হচ্ছে, কোনো অসুবিধা নেই। অতএব এই ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারছি যে f is on to, সো f is on to। তো এইটা হচ্ছে আমাদের প্রসেস কিভাবে আমরা on to চেক করব, ঠিক আছে? সো কারো কোনো ডাউট থাকলে বলে ফেলো। আচ্ছা নেক্সট এক্সাম্পল হচ্ছে আর থেকে আর এ is given by fx equals to x square। বলো এটা কি 1 1 হবে? ইজ ইট 1 1? What should be your answer? দেবিকা বলো। স্যার এটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস y হবে, তো 1 1 হবে। 1 1 হবে? ওয়ান ওয়ান হবে বলছো? স্যার -1 আর 1 এর তো ইমেজটা সেম। হ্যাঁ আনসার এটা এটাই অবজার্ভ বলছিলাম। করলেই হবে যে -1 আর দেখো -1টা কোথায় যাচ্ছে, f অফ -1 সেটা যাচ্ছে আমার -1 এর স্কোয়ারে, তার মানে 1 এ যাচ্ছে। আর 1টাও ডেফিনেটলি আমার যাচ্ছে 1 স্কোয়ারে, তার মানে 1 এ যাচ্ছে। তা দুটোরই ইমেজ কিন্তু সেম, কিন্তু এরা তো ডিস্টিংক্ট। তাহলে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট একটা সেম জায়গায় ম্যাপ করলো, তার মানে এটা কি করে হয় আমার 1 1, ঠিক আছে? সো দিস ইজ নট 1 1। ও না স্যার এটা হবে না। বোঝা গেল? এটা 1 1 নয়। হ্যাঁ স্যার। ইজ ইট 1 2? নো স্যার -1 এর প্রি ইমেজ পাওয়া যাবে না। কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার অলওয়েজ নন নেগেটিভ হয়, ঠিক আছে? তার মানে এর কোনো প্রি ইমেজ পাওয়া যাবে না,
মানে নেগেটিভ নাম্বারের কোনো প্রি ইমেজ পাবে না। এরকম কোনো তুমি নাম্বার পাবে যে এক্স পাবে যার ফলে এক্স স্কোয়ারের ভ্যালু 1 হয়, এরকম কোনো এক্স -1 হয়, এরকম কোনো এক্স পাবে? কোনো পাবে না। তার মানে -1টা আর এর এলিমেন্ট, অথচ তার কোনো প্রি ইমেজ নেই, অর্থাৎ নো সলিউশন। নো সলিউশন ইন আর। ওকে, যেহেতু আমরা ডোমেনটা কোথায়? আর এ, therefore f is not on 2. আচ্ছা, এবার তোমরা আমাকে বলো এই কোশ্চেনটার অ্যান্সার দাও। fx equals to x to the power 7, is it 1 1? বলো দেখি এটা 1 1 কিনা। প্রীতিকণা, কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ স্যার, এটা 1 1 হবে। হিরণময়, কি মনে হচ্ছে? হবে। দেবিকা? হবে স্যার। বিশাল? স্যার কাউন্টারটা একটু ভাবার টাইম দিন। আচ্ছা, ভাবো। স্যার কাউন্টার তো পাওয়া যাচ্ছে না, অন অন হবে স্যার। হবে। দেখো, বেসিক্যালি জিনিসটা আমাদের কি, এক্স টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 7 হলে কি আমরা কি বলতে পারি ডাজ ইট ইমপ্লয় এক্স ইকুয়ালস টু ওয়াই? এইটাই তো কোশ্চেন, তাই না? না স্যার। এটা এটা বলা যাবে না এক্স টু দি পাওয়ার 7 আর ওয়াই টু দি পাওয়ার 7 যদি সমান হয়, এক্স আর ওয়াই সমান হবে না? এটা বলা যাবে কি যাবে না? হ্যাঁ কি না বলছো? এটা বলা যাবে, কিন্তু এর সাথে আরেকটা টার্ম আসবে। দেখো, বেসিক্যালি যেটা হয়, হ্যাঁ, তো তোমরা যদি কমপ্লেক্স পড়ে থাকো, ঠিক আছে, তোমরা যদি কমপ্লেক্স পড়ে থাকো দেখবে যে এক্স টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু লেটস সে 1, এর দেখবে দিস হ্যাজ 7 সলিউশনস, out of which only one solution is real, তাই না? এখানে শুধুমাত্র 1 কেন, তুমি যদি এক্স টু দি পাওয়ার 7 এর জায়গায়, এই 1 এর জায়গায় তুমি যদি যে কোনো রিয়েল নাম্বার ইউজ করো, লেটস সে এনি রিয়েল নাম্বার whatever it is y, then also only one real root. ওকে, এটা তুমি কমপ্লেক্স থেকে কিন্তু এটা ফলো করে, যখন আমরা কমপ্লেক্স যদি পড়ার দরকার পড়ে তাহলে আমরা এটা এটা জিনিস দেখতে পাবো, ঠিক আছে? তো একটা রিয়েল, বাকিগুলো কমপ্লেক্স। যেভাবে তোমরা কিউব রুটটা পড়েছো, কিউব রুট অফ ইউনিটি, ইউনিটি
মনে করার চেষ্টা করো। এটাকে আমরা লিখি কি 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এইভাবে লিখি না? তো সেরকম যদি আমরা 7th রুট বের করার চেষ্টা করি, 7th রুট অফ ইউনিটি, হ্যাঁ, তো সেগুলোকেও আমরা এইভাবে লিখতে পারি 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা টু দি পাওয়ার 6, যেখানে ওমেগার ভ্যালু তো এই ওমেগার এই ওমেগা কিন্তু ডিফারেন্ট। ওকে, এইখানে ওমেগা বলতে যেটা বোঝায় ওমেগার ভ্যালু ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3, এইখানে ওমেগার ভ্যালু ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 7, তার মানে এটা হচ্ছে cos 2 পাই বাই 7 প্লাস আই সাইন 2 পাই বাই 7, এইটা হচ্ছে আমাদের নাম্বারটা ওমেগার। ঠিক আছে, এবং দেখো এই প্রত্যেকটাই কিন্তু কমপ্লেক্স হবে। তুমি যদি ভ্যালুগুলো বসিয়ে দেখো কোনোটারই ইমাজিনারি পার্ট কিন্তু 0 হবে না। ঠিক আছে, গিভেন দ্যাট দিস 7 দিস এই ভ্যালুটা যেন আমাদের কি হচ্ছে অড হচ্ছে। যদি এটা অড হয় তাহলে এটা কোনোদিনই হবে না আর কি, বুঝতে পেরেছো? অড হলে শুধুমাত্র একটাই রিয়েল রুট হবে। সেখান থেকেই আমরা বলতে পারছি যে x টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু y টু দি পাওয়ার 7 যদি নিই, এখান থেকে দেখতেই পাচ্ছি y x ইকুয়ালস টু y ইজ এ সলিউশন, ইজ এ রিয়েল সলিউশন। ঠিক, তাহলে আমরা জানি যে একটাই মাত্র রিয়েল সলিউশন হবে এই ইকুয়েশনটার। y টু দি পাওয়ার 7টাকে তুমি যদি একটা নাম্বার হিসেবে ভাবো, রিয়েল নাম্বার, তাহলে এর একটাই রুট হচ্ছে x ইকুয়ালস টু y রিয়েল, বাকি সবগুলোই তো কমপ্লেক্স। তার মানে ইন দ্য রিয়েল আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে x আর y সমান হচ্ছে। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ক্লিয়ার। তো এইটা এই জায়গাটা আমাদেরকে কিন্তু, যদি তুমি কমপ্লেক্সটা পড়ে থাকো, হ্যাঁ, তাহলে এই জায়গাটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লেক্সের ক্ষেত্রে আমি তোমাকে আরেকটু বলে দিই যে যেমন ধরো আমরা কিউব রুট অফ 1 পড়েছি। কিউব রুট অফ 1 x কিউব ইকুয়ালস টু 1 হ্যাজ সলিউশনস 1 ওমেগা ওমেগা স্কোয়ার হলো। তো এখান থেকে তো তোমাকে যদি বের করতে বলে হোয়াট ইজ দ্য সলিউশনস অফ 2 x কিউব ইকুয়ালস টু 2, তোমার অ্যান্সার হবে জাস্ট এইরকমই হবে। দেখো 2 এর একটা সলিউশন হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3, এরকম একটা রিয়েল নাম্বার তুমি পাও। তাহলে বাকিগুলো হবে এরটার সঙ্গে জাস্ট ওমেগা গুণ করে দাও। তা দেখতে পাচ্ছ এই ওমেগা যেহেতু কমপ্লেক্স, এটাও কমপ্লেক্স হয়ে যাবে, এটাও কমপ্লেক্স হয়ে যাবে। তার মানে শুধুমাত্র একটাই রিয়েল সলিউশন তুমি পাবে। ঠিক আছে, তো যে কোনো এখানে তুমি যদি যে কোনো রিয়েল নাম্বার তুমি পুট করো, তার জাস্ট তার যে কিউব রুটটা থাকবে সেখানে তুমি ওই ওমেগার সঙ্গে গুণ করে করে তুমি বাকি কমপ্লেক্স রুটগুলো পেয়ে যাবে। তো এখান থেকেই এই যে প্রসেসটা এখান থেকেই ফলো করছে যে একটাই মাত্র রিয়েল রুট থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম যে fx ইকুয়ালস টু x টু দি পাওয়ার k is 1 1 whenever k is odd, kটা যদি odd এবং greater than equals to 0 হয়, মানে পজিটিভ নাম্বার, তাহলে এটা সবসময় 1 1 হবে। আর যদি kটা যদি ইভেন হয় তাহলে হবে না। ওকে, and not 1 1 whenever k is even, তাহলে k যদি ইভেন হয় except 1 হলে ফের হয়ে যায়, সরি except 0 না, 0 না, এটা লেখার দরকার নেই। যে কোনো ইভেনের জন্য এটা কি 1 1 হবে না, বোঝা গেল? তো অড হলো 1 1 আর ইভেন হলো 1 1 হবে না। ঠিক আছে, আর একই রকম ভাবে হ্যাঁ fx ইকুয়ালস টু x টু দি পাওয়ার 7 ইজ অন টু ও বটে, কারণ অলওয়েজ তুমি একটা রিয়েল সলিউশন পাবেই, তাহলে এটা অন টু হবেই। যে কোনো y এর জন্য তুমি একটা রিয়েল সলিউশন পাবেই পাবে, যদি অড হয়, পাওয়ারটা অড হলে তুমি একটা রিয়েল সলিউশন পাবেই পাবে, যার ফলে এটা 1 2 ও হবে। তার মানে x টু দি পাওয়ার 7 একটা বাইজেকশন হবে। কিন্তু যদি পাওয়ারটা ইভেন হয়
তাহলে ওটার অন টুও হবে না, আবার 1 1ও হবে না। কারণ ইভেন হলেই, পাওয়ারটা ইভেন হলেই আর তোমার এক্স টু দি পাওয়ার কে এর ভ্যালু পজিটিভ, নন নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভের কোনো তুমি সলিউশন পাবে না যদি পাওয়ারটা ইভেন হয় তো। ঠিক আছে, স্যার বোঝা গেল? বলো। বলছিলাম স্যার কোনো ফাংশনের গ্রাফ দেখে বলা যাবে ফাংশনটা বাইজেক্টিভ হবে কিনা বা ওয়ান অন অন টু? একদম বলা যাবে। কারণ স্যার কেমন? এক্স টু দি পাওয়ার 7, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 6, কারণ স্যার এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 6 এর তো একটা নির্দিষ্ট গ্রাফ আছে। হ্যাঁ, তুমি তো দেখো এক্স টু দি পাওয়ার 7 এর গ্রাফটা কিরকম হবে তুমি তো জানো না, কিন্তু অনেকটা তুমি আন্দাজ করতে পারো। দেখো যদি এটা একটা কন্টিনিউয়াস ম্যাপ হবে, ফার্স্ট অফ অল এক্স টু দি পাওয়ার 7 একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। এবার দেখো এক্সটা যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এক্স টু দি পাওয়ার 7ও ইনফিনিটির দিকে ছুটবে। ঠিক আছে, তাহলে আমি কি বুঝতে পারছি, দেখো 0তে 0 হবে, তাহলে এটা বাড়ছে 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 বাড়ছে, এটা ইনফিনিটির দিকে যাচ্ছে। এবার দেখো যদি এক্সটা নেগেটিভের দিকে যায় ইনফিনিটির দিকে, তাহলে এক্স টু দি পাওয়ার 7ও কিন্তু নেগেটিভই হবে, তো তখন কিন্তু ওটাও নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ পুরো ওয়াইয়ের যে কোনো ভ্যালু তুমি নাও, সেখান থেকে তুমি যদি এই যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস ড্র করো, তাহলে এই যে ভ্যালুটা তুমি পাচ্ছ এর করসপন্ডিং যে এখানে এক্সটা পাচ্ছ, মানে এটা যদি ওয়াই হয়, এই হাইটটা যদি ওয়াই হয়, তাহলে তার জন্য তুমি অলওয়েজ এইটা কি করবে, কাট করবে, এই প্যারালাল লাইনটা কাট করবে। কাট করলেই তুমি এখানে একটা এক্স ভ্যালু পেয়ে যাবে। তার মানে এই এক্সের জন্য এফ এক্সের ভ্যালু কি, এই ওয়াইটাই তো, এটাই তো এফ এক্স না, এই যে এই পয়েন্টটা। তার মানে প্রত্যেকটা ওয়াইয়ের জন্য তুমি একটা এক্স পাবেই পাবে। সিমিলারলি তুমি যদি নেগেটিভ করো তাহলেও কিন্তু তুমি দেখো এক জায়গায় কাট করবে। কারণ কি, কারণ এই ভ্যালুটা ইনফিনিটির দিকে ছুটছে। এর কোথায় ছুটছে, একদম ইনফিনিটির দিকে ছুটছে, আর এটা মাইনাস ইনফিনিটির দিকে ছুটছে, তাই না? এই জন্য এই জিনিসটা হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু যদি এরকম হতো, এরকম যদি হতো কোনো একটা গ্রাফ এরকম গিয়ে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম হয়ে যাওয়া মানে এটা কি, দেখো এখানে গিয়ে তুমি যখন এরকম করবে তাহলে আর কোথাও গিয়ে কাট করবে না। তার মানে এই ভ্যালুর জন্য এইটা যদি ওয়াই নিই তাহলে তার জন্য কোনো প্রি ইমেজ তুমি পাবে না। তো গ্রাফটা তুমি যদি জানো যে ওটা ইনফিনিটিতে যাচ্ছে, মাইনাস ইনফিনিটিতেও যাচ্ছে, তাহলে ওটা অন টু হবে। কি বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম, স্যার সাইন এক্স এর গ্রাফটা দেখতে বোঝান তো। কিসের? সাইন এক্স। সাইন এক্স এর গ্রাফ, ওকে। সাইন এক্স ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। তা সাইন এক্সটা কীরকম হয় দেখো, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে π/2, এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে 3π/2, এখানে হচ্ছে 2π। ঠিক আছে, দেখো 0তে 0 আর এখানে গিয়ে হাইয়েস্ট ভ্যালু হবে 1, তাহলে এই ফাংশনটা এরকম যাবে, অনেকটা এরকম হয়ে এরকম হবে। তারপরে আবার আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে, কমতে কমতে পায়ে গিয়ে আবার সে 0 হয়ে যাবে, কমছে আবার, তারপরে আবার আস্তে আস্তে এবার নেগেটিভ হবে, নেগেটিভ হয়ে এইখানে গিয়ে আবার -1 হয়ে যাবে, এখানে -1, তারপরে আবার এরকম করে হতে হতে 0, আবার এরকম হয়ে হয়ে আবার এরকম, এটা চলতে থাকবে এইভাবে। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে 1 ও কখনোই 1কে ক্রস করছে না। তার মানে তুমি যদি ধরো এখানে ওয়াই এর ভ্যালু 2 নিয়ে নাও, তাহলে এই যে 2 দিয়ে তুমি যদি একটা প্যারালাল ড্র করো, তাহলে সেটা কিন্তু এই গ্রাফটা কখনোই ওই লাইনটাকে কাট করছে না আর, হ্যাঁ কি ঠিক না? তার মানে sin x equals to 2 does not have any solution, any real solution। তুমি যদি বলো কমপ্লেক্স সলিউশন আছে কিনা, কমপ্লেক্স সলিউশন আছে, কিন্তু রিয়েল কোনো সলিউশন নেই। কি বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো তুমি যদি তোমার রেঞ্জটাকে -1 থেকে +1 এর মধ্যে রাখো, তাহলে -1 থেকে 1 এর মধ্যে কিন্তু যে কোনো লাইনের কিন্তু সলিউশন থাকবে। তার মানে এখানে 2 না দিয়ে তুমি যদি -1 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু বসাও, তাহলে কিন্তু সলিউশন থাকবে এবং অসংখ্য সলিউশন থাকবে। ঠিক আছে, স্যার ডোমেনটা -1 to 1 হতে হবে। না ডোমেনটা নয়, রেঞ্জটা। সাইনটা কি, সাইনটা এক্স তুমি এখানে যে কোনো রিয়েল ভ্যালু নিতে পারো।
ঠিক আছে, এক্স ক্যান বি এনি ভ্যালু, বাট সাইন এক্স এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তার মানে ওটা কোডোমেনের এলিমেন্ট হয়ে যায়। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ভ্যালুটা না, তার মানে ওটা কোডোমেনের ভ্যালু। কি বোঝা গেল কি গেল না? সাইন এক্স হ্যাঁ স্যার ফাংশনটার বোঝা গেছে। ডোমেন আর রেঞ্জ কি? হ্যাঁ, তো সাইন এক্স ফাংশন যেটা হচ্ছে সাইন ফাংশন, সেটা হচ্ছে আর থেকে ক্লোজড -1 to 1 এর মধ্যে থাকছে। তাহলে সাইনের রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। সো রেঞ্জ অফ সাইন ইজ বেসিক্যালি, সাইন করে দিই, ইজ -1 থেকে 1। এটা হচ্ছে রেঞ্জটা। সেই জন্যই তুমি ডোমেনটা, রেঞ্জটা তুমি যদি এটাই করে দাও কোডোমেন, তাহলে 1 2 হয়ে যাবে। কিন্তু তুমি যদি এটাকে আর করে দাও তাহলে আর 1 2 হবে না। বোঝা গেল? আর কিছু ডাউট আছে? না স্যার। ওকে, স্যার বলছি যে tan x এর ক্ষেত্রে রেঞ্জটা কেমন হবে? আচ্ছা, সো লেট আস ডিসকাস tan x। tan x এর ভ্যালু, tan x এর গ্রাফটা তোমার যদি মনে থাকে অনেকটা এইরকম হয়। মানে এটা হচ্ছে তোমার -π/2, এটা হচ্ছে +π/2, তাহলে গ্রাফটা অনেকটা এইরকম হয়, এরকম। তার মানে এটা ইনফিনিটির দিকে ছুটছে, এইদিকে আবার -ইনফিনিটির দিকে ছুটছে। মানে x এর ভ্যালুটা যত π/2 এর দিকে যাচ্ছে, tan x এর ভ্যালু কিন্তু ইনফিনিটির দিকে ছুটছে। আর এক্সটা যত -π/2 এর দিকে আসছে কমতে কমতে, এই দিক থেকে যখন -π/2 এর দিকে যাচ্ছে, তখন tan x এর ভ্যালুটা -ইনফিনিটির দিকে যাচ্ছে। আচ্ছা, এই গ্রাফটা কিন্তু দেখো, এই গ্রাফটা এখানে শেষ নয়, এই গ্রাফটা আবার এই সাইডেও কিন্তু আবার কন্টিনিউ করবে, এইরকম করে কন্টিনিউ করবে। ঠিক আছে, এইখানে আবার কন্টিনিউ করবে। যেমন এখানে তোমার π/2 হলো, এখানে π/2 সঙ্গে দেখো কতটা গ্যাপ হচ্ছে পাই, তাই না? তার মানে আবার তুমি যদি পাই যোগ করো 3π/2-তে, আবার কিন্তু অনেকটা এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছ? তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে tan ফাংশনটা তোমার আর থেকে ডিফাইন্ড, হ্যাঁ, আর থেকে ডিফাইন্ড, আর রেঞ্জটাও হচ্ছে পুরো আর, হ্যাঁ, এবং এই ফাংশনটা কিন্তু অন টু, বাট নট 1 1। ঠিক আছে, কারণ 1 1 নয় কেন? কারণ দেখো, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এই যে 0-তে 0 ভ্যালু, এটা তো 0 পয়েন্ট, 0-তেও 0, আবার এখানেও তো একটা 0 ভ্যালু, তার মানে এটা হচ্ছে পাই ভ্যালুটা। তাহলে 0-তেও tan 0 ইকুয়ালস টু tan পাই, দুটোতেই 0 ভ্যালু, তাহলে এটা 1 1 নয় ডেফিনেটলি। কিন্তু যে কোনো রিয়েলের জন্য তুমি একটা সলিউশন পাচ্ছই, তাই না? যে কোনো রিয়েল নাম্বারের জন্য সলিউশন তুমি পাচ্ছই। তাহলে অন টু কিন্তু 1 1 নয়। এটা হচ্ছে আমাদের tan ফাংশনটা। এবং এর যদি লিমিটের কথা আমরা দেখি, তাহলে এই যে গ্রাফ থেকে একটা জিনিস তুমি বুঝতে পারবে যে x goes to π/2 প্লাস, এটার মানে কি, যে ডান দিক থেকে π/2 দিকে যখন যাচ্ছে, তখন দেন tan x goes to +ইনফিনিটি। ঠিক আছে, তার মানে দেখো এটা এদিকে ছুটছে। কিন্তু দেখো এই সাইড দিয়ে যদি আবার π/2 দিকেই ছুটে, তখন দেখো এই দিক থেকে যখন দেখছো তখন এটা -π/2 দিকে ছুটছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু π/2 প্লাস tan x, এটা হবে +ইনফিনিটি। আর লিমিট x টেন্ডস টু π/2 মাইনাস tan x, এটা হয়ে যাবে -ইনফিনিটি। এই যার কারণে উই সে দ্যাট লিমিট x টেন্ডস টু π/2 tan x ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, সেই জন্যই আমরা বলতে পারি না। আর এই কারণেই আমরা বলি যে অনেকে ভুল বলে, ভুল কি বলে, যে tan π/2 ইকুয়ালস টু ইনফিনিটি বলে।
10 পাই বাই 2 ভ্যালু কত? কাউকে জিজ্ঞেস করলে সে বলবে 10 পাই বাই 2 ইনফিনিটি। মিনিংলেস, দিস কথা ইজ মিনিংলেস, মাথায় রাখবে। সো আমাদের কি বলা উচিত? 10 পাই বাই 2 অসংজ্ঞাত, অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন? কারণ কি দেখো, এর লিমিট এইদিকে গেলে, ডান দিক থেকে গেলে পাই বাই প্লাস ইনফিনিটি, আর বাঁ দিক থেকে গেলে মাইনাস ইনফিনিটি, তার মানে দুটোর দিকেই তো যাচ্ছে। তো তুমি প্লাস ইনফিনিটি বলবে না মাইনাস ইনফিনিটি বলবে, দুটোই তো ওয়েল ডিজার্ভিং ক্যান্ডিডেট পাই বাই টুর ক্ষেত্রে, কারণ এটাও পাই বাই টু, এটাও পাই বাই টু, শুধু ডিরেকশনটা আলাদা, ডান দিক থেকে বাঁ দিক থেকে। তো একবার প্লাস ইনফিনিটি বলছো, একবার মাইনাস ইনফিনিটি, তো কোনোটাই তুমি ঠিকঠাক করে বলতে পারবে না। সো দেয়ার ইজ নো one candidate, therefore the value is undefined. এটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই জায়গাটা কিন্তু স্টুডেন্ট কিন্তু ভুল করে, তো সেই জন্য আমি গ্রাফটা ভালো করে দেখিয়ে দিলাম যাতে তোমাদের ভুল না হয়, ঠিক আছে? তো 10 এর গ্রাফটা কিন্তু তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে, সো 10 হচ্ছে 1 1 হচ্ছে না, কিন্তু 1 2 হচ্ছে। এবং এই জন্যই এই 10 ফাংশনটা, 10 ফাংশন আর টু আর, দেখো এই পয়েন্টগুলোতে যেগুলো পাই বাই টুর যে মাল্টিপল যেগুলো দেখতে পাচ্ছ, পাই বাই টুর যে অড মাল্টিপল যেগুলো, হ্যাঁ, সেই পয়েন্টগুলোতে তোমার ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। এবং ডিসকন্টিনিউয়াসের তোমরা যখন রিয়েল অ্যানালিসিস পড়বে তখন পড়েছো হয় আশা করি, সেখানে তোমরা পড়েছো যে ডিসকন্টিনিউটির আবার বিভিন্ন রকম টাইপ থাকে না, ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড। এখানে দেখতে পাচ্ছ কোনো তোমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিটও মানে ফাইনাইট নয়, সেই জন্য এই ডিসকন্টিনিউটিটা হচ্ছে সেকেন্ড কাইন্ড অফ ডিসকন্টিনিউটি। তাহলে ডিসকন্টিনিউটির টাইপটাও যদি তুমি দেখতে চাও, দ্যাট উইল বি সেকেন্ড টাইপ or second kind of discontinuity. কারো কোনো কোশ্চেন আছে এখানে? না, নেই। বাকিদের? থাকলে বলো, হ্যাঁ, একদম মানে কোনো রকমের মনে কোনো সংকোচ না রেখে কোশ্চেন করবে, কারণ যত তুমি কোশ্চেন করবে তত তোমার মধ্যে ক্ল্যারিটি আসবে, ঠিক আছে? হতে পারে কোশ্চেনটা তোমার মনে হতে পারে যে এই কোশ্চেনটা করব মানে সবাই কি ভাববে, এরকম কিন্তু মনের মধ্যে রাখবে না। অঙ্কে একটাই জিনিস একজনের কাছে সোজা মনে হতে পারে, একজনের কাছে কঠিন হতে পারে। সে যখনই, যার কাছে ধরো কঠিন মনে হচ্ছে, সে যখনই অ্যান্সারটা জেনে যাবে মনে হবে তখন এই তো এটা খুবই সোজা ছিল, ঠিক না? তো ওই জন্যই কোনো জিনিস তোমাকে কঠিন লাগতেই পারে, ঠিক আছে? তো তুমি ওটা নিয়ে কিন্তু ভাববে না, কোশ্চেন করবেই করবে, আর কোশ্চেন করলেই অ্যান্সার আসবেই আসবে। সে আমি না পারি, হ্যাঁ, আমি হয়তো সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে নাও পারতে পারি, কিন্তু মানে ইন দ্য লং রান ইউ উইল গেট দ্য অ্যান্সার, ঠিক আছে? মানে একটা অ্যান্সার তুমি অবশ্যই পাবে। কিছু কিছু কোশ্চেন খুবই কঠিন হয়, সেক্ষেত্রে আমি বলে দেবো যে এই অ্যান্সারটা তোমার আমার পক্ষে দেওয়া সম্ভবই নয়, হ্যাঁ, বা হয়তো রিসার্চ চলছে ওগুলো নিয়ে, এমন কোশ্চেনও করে দিতে পারো, তখন এরকম অ্যান্সার আসবে, ঠিক আছে? তো কোশ্চেন কিন্তু করবেই। স্যার হ্যাঁ বলো। বলছি সাইন এক্সও তাহলে 1 2 না? না 1 2 না, অবভিয়াসলি সাইন এক্স 1 2 নয়, কারণ তুমি দেখতেই পাচ্ছ 2 এর কোনো সলিউশন নেই, তার মানে তো এটা 1 2 নয়, সাইন এক্স ইজ নট 1 2। কিন্তু 1 2টা ডিপেন্ড করছে তোমার কোডোমেনটাকে তুমি কি নিচ্ছ, ঠিক আছে? আমি যদি বলি যে ডিফাইন এফ আর টু আর by fx equals to sin x, then obviously not onto, then f is not onto। কিন্তু যদি আমি বলি ডিফাইন জি আর থেকে -1 to closed 1 by gx equals to sin x, then f g is
অন টু। তাহলে দেখো ফাংশনটা একই, এখানেও সাইন এক্স এখানেও সাইন এক্স, কিন্তু তুমি এখানে কোডোমেনটাকে নিয়েছো -1 to 1, এখানে নিয়েছো আর, তাহলে এই জন্যই এখানে 1 2 হয়ে গেল, কারণ এখানে তুমি যখনই কোডোমেন থেকে পয়েন্ট নেবে সেটা তো -1 থেকে 1 নেবে, তার তো সলিউশন থাকবেই, তখন তো 1 2 হবেই। ঠিক আছে, তো 1 2 সবসময় ডিপেন্ড করে। হ্যাঁ, -1 থেকে 1 এ তাহলে 1 1 হবে না? না 1 1 কোথাও হবে না, না রেঞ্জ তো তুমি -1 থেকে 1 নিচ্ছ না, এই ফাংশনটার রেঞ্জ, সরি কোডোমেনের ক্ষেত্রে। এবার 1 1টা কোথায় ডিপেন্ড করে? 1 1টা তোমার ডোমেনের উপর ডিপেন্ড করবে, আর 1 2 ডিপেন্ড করবে রেঞ্জের উপরে বা কোডোমেনের উপরে। ঠিক আছে, এবার দেখো আমি যদি আবার ডোমেনটা চেঞ্জ করে দিই, লেটস সে যে লেট ডিফাইন fx সরি f ফ্রম, এবার ডোমেনটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, বলে দিচ্ছি যে ধরো এটা হচ্ছে তোমার 0 থেকে π/2, হ্যাঁ 0 থেকে π/2 টু -0 1, ধরো এই ফাংশনটা ডিফাইন করছি 0 থেকে π/2 থেকে 0 থেকে 1, ডিফাইন বাই fx ইকুয়ালস টু sin x। ঠিক, then f is 1 1 and on 2 as well, তাহলে 1 1 হবে 1 2 হবে যদি ডোমেনটা তুমি সিলেক্ট। এবার দেখো তুমি এবার গ্রাফটা দেখে বুঝতে পারবে, দেখো 0 থেকে π/2, এটা হচ্ছে π/2, এটা 0 π/2, আমাদের গ্রাফটা কি ছিল? এরকম ছিল, এখানে যদি আমি π লিখি তাহলে ফাংশন এটা এরকম গেছিল, গ্রাফটা এরকম করে যাচ্ছিল, ওপরে গেল, এখান থেকে বাড়তে বাড়তে গেল, ঠিক আছে, আবার এখানে কমতে কমতে এখানে 0 আসলো, এরকম ছিল। কিন্তু আমি কোথা থেকে কোথায় অবজার্ভ করছি? আমি শুধু এইখান থেকে এইটুকুর মধ্যে দেখছি, তো এইটুকুর মধ্যে দেখো যে কোনো দুটো পয়েন্ট, আলাদা আলাদা পয়েন্ট নিশ্চয়ই আলাদা আলাদা জায়গায় গেছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে নিশ্চয়ই এটা 1 1 1 হচ্ছে, কারণ ডিস্টিংক্ট পয়েন্ট গোজ টু ডিস্টিংক্ট ভ্যালু। কিন্তু যদি তুমি রেঞ্জটাকে এখান থেকে, এই ডোমেনটাকে এখান থেকে 0 থেকে π এর মধ্যে দেখো, তাহলে দেখো এই পয়েন্ট আর এটার সমান করে দেখো, এখানে এই পয়েন্ট দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্ট, আমি যদি লাল কালি দিয়ে দেখাই, আমি যদি লালকে দেখাই, তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে, দুটো পয়েন্টে তো ভ্যালুটা সেম, হাইটটা তো সেম, তাহলে 1 1 1 2 আর 1 1 হবে না। তো 1 1 কার উপর ডিপেন্ড করে? ডোমেনের উপর, আর 1 2 কার উপর ডিপেন্ড করে? কোডোমেনের উপর। ঠিক আছে, তো এই কথাটা তুমি এখানে লিখতে পারো যে 1 1 ডিপেন্ডস অন ডোমেইন, আর 1 2 ডিপেন্ডস অন কোডোমেন। বুঝতে পেরেছো? তো যখনই 1 1 এর কোশ্চেন আসবে তখন তুমি জিজ্ঞেস করে নেবে ডোমেনটা কি। ডোমেন যদি আমি না বলি তাহলে প্রশ্নটাই মানে ভুলভাল হয়ে যাবে। শুধু তোমাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা সাইন এক্স কি 1 1, কোশ্চেনটার কোনো মানে নেই, তোমাকে বলতে হবে কোথা থেকে স্যার। এবার যদি আমি বলি না 0 থেকে π/2 এর মধ্যে 1 1 কিনা, তাহলে কোশ্চেনটা ভ্যালিড। কিন্তু আমি যদি শুধু সাইন এক্স বলে দিই আর কিচ্ছু বলছি না, তখন কোশ্চেনটা ইনভ্যালিড হয়ে গেল। বোঝা গেল? আর যখন আমি 1 2 জিজ্ঞেস করবো তখন কোডোমেনটা কি সেটা আমাকে মেনশন করতে হবে, না হলে আবার কোশ্চেনটার মানে থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা শিখব কম্পোজিশন অফ ম্যাপিং। কম্পোজিশন অফ ম্যাপিং এটাও খুব বেশ ভালো জিনিস। কম্পোজিশনটা তাহলে কি? ধরো এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। এখান থেকে একটা ম্যাপ আছে, এখান থেকে একটা ম্যাপ আছে এরকম এফ ম্যাপ, আর এখান থেকে একটা আছে জি ম্যাপ। ঠিক আছে, তার মানে এখানকার প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি এখানে একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এফ আমি বলতে পারি এ থেকে বিতে, আর জিটা হচ্ছে, দেখো জি এর ডোমেনটা আমি কি নেব, বি নেব না অন্য কিছু তো হতে পারে।
লেটস সে বি ড্যাশ। হ্যাঁ, এবার বি ড্যাশটা কী রকম হতে পারে সেটা আসছি, পরে আলোচনা করছি, যে বি ড্যাশটা বি না বি এর থেকে বড় না বি এর থেকে ছোট, ওগুলো আলোচনা করছি পরে। ঠিক আছে, তাহলে দেখো এখানকার যদি একটা এলিমেন্ট নিই এক্স, তো এফ কি করবে, এই এক্সটাকে নিয়ে যাবে, এই এক্সটাকে টেনে নিয়ে যাবে এফ এক্সে, তাহলে এই যে ভ্যালুটা হবে সেটার নাম হয়ে যাবে এফ এক্স। জি কি করে, জি এখানকার যে কোনো ভ্যালু নেবে, ওয়াই নেবে, ওয়াইটাকে কোথায় নিয়ে যায়, জি ওয়াই নিয়ে যায়। তাহলে এ নিশ্চয়ই এখানে এফ এক্স আছে, তাহলে জি কি করবে, এই এফ এক্সটাকে কোথায় নিয়ে যাবে, তখন জি নিয়ে যাবে, এই ভ্যালুটার নাম হয়ে যাবে জি অফ এফ এক্স। ঠিক না, এই যে জি অফ এফ এক্স হচ্ছে, যার ফলে আমি বলতে পারি যে এই এক্সটা, হ্যাঁ, এই দুটোর দ্বারা একদম ডাইরেক্ট এখান থেকে চলে গেল। তো তুমি তাহলে এ থেকে সিতে ডাইরেক্ট একটা ম্যাপ পেয়ে যাচ্ছ, যেটা এক্সকে কোথায় নিয়ে যাচ্ছে, জি অফ এফ এক্সে নিয়ে যাচ্ছে। তো সেই ডাইরেক্ট ম্যাপটার নাম হচ্ছে, তাহলে এ থেকে বিতে এফ আর বি থেকে সিতে জি, তাহলে এখান থেকে ডাইরেক্ট একটা ম্যাপ পেয়ে যাচ্ছ, সেই ম্যাপটার নাম হয়ে যাচ্ছে জি কম্পোজ এফ, মানে একটা ছোট্ট ওর মতো দেখতে, সেটাকে বলা হচ্ছে কম্পোজ। ঠিক আছে, জি কম্পোজ এফ। কেন, দেখো জিটা আগে লিখছি, এফটা পরে লিখছি, কেন, কারণ এইখান থেকেই আমরা ডেফিনেশনটা ফলো করছে, তার জিটা আগে আছে তারপর এফ হচ্ছে, সেই জন্য আমরা এই নোটেশনটা ইউজ করি। কিন্তু বিভিন্ন বইয়ে আবার বিভিন্ন রকম নোটেশন ইউজ হতে পারে। যেমন তুমি যদি হার্স্টাইন দেখো বা হার্স্টিন, হ্যাঁ, টপিকস ইন অ্যালজেব্রা, ঠিক আছে, ওখানে দেখবে আমরা যে এরকম এফ এক্স লিখছি কি না, ওরা এইভাবে লেখে না, ওরা লেখে এইটাকে লেখে এক্স এফ, এইভাবে লেখে, বাঁ দিকে পয়েন্টটা লেখে, ডান দিকে ফাংশনটা লেখে, এইরকম নোটেশন ইউজ করে। তো যার ফলে এইটা তখন হয়ে যায় এফ জি, এক্স এফ জি এরকম হয়ে যাবে, তাই না। তো তখন ওরা এই জি কম্পোজ এফ না লিখে ওরা এফ কম্পোজ জি লেখে, তো ওদের নোটেশনটা আলাদা। ঠিক আছে, তো আমরা গোটা ইন্ডিয়াতে এই নোটেশনটা ইউজ হয়। ঠিক আছে, সো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যখন তুমি হার্স্টিনের বই পড়বে তখন কিন্তু এই জিনিসটা যেন মাথায় থাকে, নাহলে তোমার আবার কনফিউশন হবে। কথাটা ঢুকলো মাথায়? হুম, হ্যাঁ, তো হার্স্টিনের বই পড়ার সময় এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তখন কিন্তু আমি আর দায়িত্ব নয়। আচ্ছা, তাহলে দেখো আমি এক্স এখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে আবার এখানে যাচ্ছি, কিন্তু যদি এরকম হতো যে এই যে এফটা, এই এফটা এক্সটাকে নিয়ে, ধরো এই যে জি, জি কাকে কাকে নিয়ে যেতে পারে, বি ড্যাশের এলিমেন্টকে সিতে নিয়ে যেতে পারবে, জি এর কত দূর ক্ষমতা আছে, কেউ যদি বি ড্যাশের বাইরে চলে যায় তাহলে কি সেই এলিমেন্টটাকে জি টানতে পারবে সিতে, পারবে না, তাই না। তাহলে এই যে ডাইরেক্ট যাওয়ার জন্য আমাকে কি দরকার, আমরা যে এই যে এ থেকে বিতে যাচ্ছি, তাহলে এই যে এফ থেকে এ থেকে যখন আমরা যাচ্ছি সেটা যেন বি ড্যাশের মধ্যেই থাকে, বি ড্যাশের বাইরে চলে গেলে আমরা তখন আর ডাইরেক্ট ম্যাপ পাবো না। তাহলে আমরা এখানে পাচ্ছি যে কন্ডিশন ফর ডিফাইনিং কম্পোজিশন ম্যাপ, সেটা কি, কন্ডিশনটা হচ্ছে যে দেখো এই এফ কাকে কাকে নিয়ে যাচ্ছে, এফ এর ইমেজগুলো দেখতে হবে, যে এফ এটাকে আমাকে দেখতে হবে, এই যে এফ এ গুলো, মানে এফ এটা কি, যে এর এলিমেন্টগুলোকে এফ কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, মানে রেঞ্জটা, এই রেঞ্জটা পুরো যেন বি ড্যাশের মধ্যে থাকে। বি ড্যাশটা কি, বি ড্যাশটা হচ্ছে ডোমেন অফ জি, ঠিক আছে, তবেই তো ডোমেনের মধ্যে পড়বে গিয়ে, তবেই তো এবার জিটা ওটাকে টানতে পারবে, সিতে নিয়ে যেতে পারবে। যদি কোনো একটা এলিমেন্ট, এর কোনো একটা এলিমেন্টের জন্য এফএক্স এর ভ্যালু বি ড্যাশের বাইরে চলে যায়, তখন সেটাকে তুমি আর টানতে পারবে না, সিতে নিয়ে যেতে পারবে না ডাইরেক্ট, তখন তুমি কম্পোজিশন ডিফাইন করতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল?
যেমন তোমাকে একটা আমি এক্সাম্পল দিতে পারি, যে লেটস সে এফ হচ্ছে আর থেকে আর এ ম্যাপ, সেটা হচ্ছে ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। ঠিক, তোমরা তাহলে জানো যে সাইন এক্স এর ভ্যালুগুলো কি হয়, -1 থেকে +1 এর মধ্যে। তাহলে আর এর যে কোনো ভ্যালুকে এফ কি করবে, -1 আর 1 এর মধ্যে নিয়ে চলে যাবে, ঠিক কি না? আচ্ছা, জি একটা ফাংশন আমি ডিফাইন করছি ক্লোজড 0 থেকে 1 এর মধ্যে, আর এর মধ্যে ডিফাইন্ড বাই gx ইকুয়ালস টু এক্স এর স্কোয়ার। ঠিক, জি এর ভ্যালু gxটা এক্স এর স্কোয়ারে চলে যাচ্ছে। ঠিক আছে, নাও ক্যান উই ডিফাইন g compose f from r to r? কোশ্চেন, বলো পারবো? ভেবেচিন্তে উত্তর দেবে। বিশাল বলো, কি মনে হচ্ছে তোমার? স্যার হবে না, কারণ স্যার বর্গ হয়ে যাচ্ছে তো। মানে বর্গ হলে ক্ষতি কি? কারণ স্যার নেগেটিভ পার্টগুলো তো বাদ চলে যাবে তখনকার। আরে নেগেটিভ বাদ কোথায় যাবে? আমি কি উল্টো দিকে টানছি নাকি? আমি তো জি এফ এর উপরে জি চাপাচ্ছি, না জি এর উপরে এফ চাপাচ্ছি। বর্গ হলে ক্ষতি কি? তো সে কোথায় যাবে আমার তো দরকার নেই, জি কোথায় নিয়ে যাবে সেটা আমার দেখার দরকার আছে কি? আমার কাজ হবে। হবে বলছো? হুম। আচ্ছা, তুমি বলছো হবে। আচ্ছা, আমাকে বলো তো, হোয়াট উইল বি দ্য ইমেজ অফ 3π/2 or -π/2, যে কোনোটার একটা ভ্যালু তুমি নিয়ে কাজ করতে পারো, আন্ডার জি কম্পোজ এফ। দেখো, তুমি যদি বলো যে হ্যাঁ ম্যাপটা ডিফাইন করা যাবে, তাহলে নিশ্চয় এই ভ্যালুটাকে কোথাও না কোথাও একটা নিয়ে যাবে জি কম্পোজ এফ। বলো কোথায় নিয়ে যাবে? π/2 তবে 3π। স্যার জিরোতে। জিরোতে কেন? স্যার সাইন 3π/2টাকে সাইন π/2 প্লাস পাই লিখতে পারবো। স্যার 1 এ যাবে, কি করে যাবে? 1 এ যাবে স্যার। কি করে? স্যার এটার সাইন এক্স তার হোল স্কোয়ার হবে, তো ওটা যদি মান বসাই তো -1 তার হোল স্কোয়ার হচ্ছে, তো 1। কিন্তু দেখো, জি এর ডোমেনটা কি, 0 1, 0 থেকে 1 এর মধ্যে থাকলে তবেই আমি ওটাকে স্কোয়ার করতে পারবো। ও হ্যাঁ স্যার। খেয়াল করেছো? আমি ওই জন্য ইচ্ছে না করে ওটাকে 0 to 1 করেছি। তো ওটা তো হয়ে যাচ্ছে -1 এ যাচ্ছে, এফটা কি করছে, এফটা ওটাকে -1 এ নিয়ে যাচ্ছে। তারপরে -1টাকে তুমি কি করবে, তোমার হাতে আর কোনো অপশন নেই। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তা আমি সেই জন্য বললাম যে দেখো, এফটার যেটা ইমেজ, সেটা ডোমেন, জি এর ডোমেনের বাইরে চলে যাচ্ছে, তো তাকে তো জি নিয়ে যেতেই পারবে না। তুমি গায়ের জোরে ওটাকে এক্স স্কোয়ার করতে পারো না। এক্স স্কোয়ার আমরা তাদেরকেই করতে পারবো যারা 0 1 এর মধ্যে থাকবে। আমি তো বলিনি যে -1কেও স্কোয়ার করে দেবো, সেটা বলেছি? কারো মাথায় ঢুকছে না ঢুকছে না? হ্যাঁ স্যার বুঝেছি।
স্যার বুঝতে পারলাম, হ্যাঁ রেঞ্জের বাইরে চলে গেছিল, মানে হ্যাঁ, মানে ডোমেনের বাইরে চলে গেছিল জি element টা। এর ডোমেনের বাইরে চলে গেল, ঠিক আছে, জি এর ডোমেনের বাইরে চলে গেল। জি শুধুমাত্র 0 থেকে 1 এর মধ্যেকার এলিমেন্টগুলোকে স্কোয়ার করতে পারে, তার বাইরের এলিমেন্টগুলোর সম্পর্কে কিচ্ছু জানে না, ঠিক আছে। তুমি তোমার কলেজের দাদা হতে পারো, অন্য কলেজের গিয়ে তোমার দাদাগিরি চলবে না। তো এফ এর যেটা ইমেজ হচ্ছে সেটা জি এর যেটা কলেজ তার বাইরে চলে যাচ্ছে, তো জি এর দাদাগিরি আর চলছে না। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ হিরণময়, হ্যাঁ, বুঝতে পেরেছি। তো তুমি ওর না ভেবে বলে দিলে যে হ্যাঁ করা যাবে, করা যাবে, ডিফাইন করা যাবে। হ্যাঁ, এই জি এর রেঞ্জটাকে আমরা খেয়াল করিনি আমি অ্যাকচুয়ালি। তো যে জন্য খেয়াল করো সেই জন্যই তো আমি জিনিসটা বললাম, বুঝেছো? তো অঙ্কে সবসময় ইনটুইটিভ আইডিয়া যেটা তোমার মনে হবে সঙ্গে সঙ্গে ওটা বলে দেবে না, সব কিছুর মধ্যে একটা থাকতে পারে, মানে কনফিউজিং জায়গা থাকতেই পারে, তো সেগুলো নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। ওকে, তাহলে এইটা যখনই আমরা কম্পোজিশন ডিফাইন করব তখনই আমাকে এটা ভাবা উচিত যে আদৌ আমি ডিফাইন করতে পারবো না পারবো না। তো কখন ডিফাইন করতে পারবো? যখনই দেখবো যে এফ এর এলিমেন্টগুলো, এফ কোথায় নিয়ে যাচ্ছে জিনিসগুলোকে, দেখবো জি তাদেরকে টানতে পারছে কিনা, মানে জি এর এরিয়ার মধ্যে পড়ছে কিনা, জি এর অধিকার কার 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 উপরে আছে, হ্যাঁ তার মধ্যে কি এফটা এসে পড়ছে সেটা আমাকে দেখতে হবে। মানে আমি দেখছি যে রেঞ্জ অফ এফটা ডোমেইন অফ জি এর মধ্যে থাকছে কিনা, ঠিক না? তো আমাকে বেসিক্যালি এই জায়গাটা আমরা কি বলতে পারি যে রেঞ্জ অফ এফ শুড বি ইনসাইড ডোমেইন অফ জি, তবেই আমরা কম্পোজিশন ডিফাইন করতে পারবো। এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জায়গাতে কারো যদি ভুল হয় তাহলে আর কিচ্ছু করার নেই, এটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে ডোমেইন অফ জি কি হচ্ছে ক্লোজ 0 1, কিন্তু রেঞ্জটা কি হচ্ছে, রেঞ্জ অফ এফ কি, রেঞ্জ অফ এফ সেটা হচ্ছে -1 to 1, ঠিক, যেটা দেখো ক্লোজ 0 1 এর বাইরে চলে যাচ্ছে, আমরা ভেতরে থাকা উচিত কিন্তু এটা বাইরে চলে যাচ্ছে, যার ফলে আমরা কম্পোজিশন ডিফাইন করতে পারবো না। ওকে, বোঝা গেল কি গেল না? গেছে। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে কম্পোজিশন থেকে খেয়াল রাখতে হবে। স্যার জি কম্পোজিশন এফ এর রেঞ্জটা কত বললেন? জি কম্পোজিশন এফ এর রেঞ্জ সেটা তো ডিপেন্ড করবে, সেটা তো ফাংশনটা কি হবে তার উপর ডিপেন্ড করবে, সেটা স্যার এই ক্ষেত্রে যদি স্যার এই ক্ষেত্রে যদি বের করতে দিত জি কম্পোজিশন এফ এর রেঞ্জটা, তাহলে একটু বের করে দেখান। এখানে তো জি কম্পোজিশন এফটাই তো বের করা যাচ্ছে না, সেটাই তো আমি বললাম, আমি তো জি কম্পোজিশনটা ডিফাইনই করতে পারবো না। কেন পারবো না? কারণ রেঞ্জটা তো এফ এর রেঞ্জটা তো বাইরে চলে যাচ্ছে জি এর, ম্যাপটাই তো এখানে ডিফাইন না, তাহলে তার রেঞ্জ আবার তুমি ডিফাইন করবে কি করে? হ্যাঁ, কোশ্চেনটা যদি এরকম করতো যে ধরো এফটা হচ্ছে আর থেকে আর এ, হ্যাঁ এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, ধরো এটা আছে, তার মানে এর রেঞ্জ কত, তাহলে রেঞ্জ অফ এফ সমান সমান -1 to +1। এবার দেখো তাহলে জি এর ডোমেনটা নিশ্চয় এইটুকুকে কন্টেন করতে হবে, তবেই আমি জি কম্পোজ এফ ডিফাইন করতে পারবো। তাহলে ধরে নিলাম যে জিটা হচ্ছে আমার -1 থেকে 1 এর মধ্যেই, আর এর মধ্যে যেটা হচ্ছে জি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে আমার কোনো অসুবিধা নেই, জি এর ডোমেনটাকে আমি বড় করে নিয়েছি, আর কোনো অসুবিধা নেই। দেন জি কম্পোজ এফ এক্স ইকুয়ালস টু জি অফ এফ এক্স,
আর এফ এক্স মানে কত, এফ এক্স এর ভ্যালু হচ্ছে সাইন এক্স, তাহলে এটা হয়ে যাবে জি অফ সাইন এক্স। তাহলে দেখো জি কি করে, জি যাকে পাবে তাকে স্কোয়ার করে দেবে, তাহলে জি এখানে সাইন এক্সকে পেয়েছে তাহলে সাইন এক্সকে স্কোয়ার করে দেবে। তাহলে জি কম্পোজ এফ আমার আর থেকে কোথায় ডিফাইন হলো, আর এ, তাহলে জি কম্পোজ এফ এক্স সমান সমান হয়ে গেল সাইন এক্স এর হোল স্কোয়ার। তাহলে এ কি করছে দেখো, তাহলে এফটা গেছিল সাইন এক্স, সাইন এক্সটা কি করছে -1 to 1 নিয়ে যাচ্ছে আর কে, আর সাইন তাকে আবার স্কোয়ার করে দিচ্ছে, এ -1 to 1টাকে আবার স্কোয়ার করে দিচ্ছে, তো স্কোয়ার করে দিলে কি 0 1 হয়ে যাবে না, -1 to 1 এর মধ্যে যে কোনো এলিমেন্ট নাও তাকে স্কোয়ার করো, কোথায় যাবে তুমি, -1 to 1 এর এলিমেন্টকে স্কোয়ার করছো, কোথায় যাবে, 0 to 1 এ থেকে যাবে। 0 to 1 এ চলে যাবে। তার মানে রেঞ্জ অফ জি কম্পোজ এফ সমান সমান হয়ে যাবে 0 to 1। বোঝা গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। তাহলে জিনিসটাকে ভেঙে ভেঙে দেখতে হবে যে এফটা কি করছে, এফটা নিয়ে যাচ্ছে -1 to 1 এর মধ্যে, এবার জিটা কি করছে তাকে আবার স্কোয়ার করে দিচ্ছে, মানে -1 to 1কে স্কোয়ার করে দিলাম, তাহলে স্কোয়ার করে দিলে ওটা 0 to 1 এ চলে গেল, তাহলে রেঞ্জ অফ জি কম্পোজ এফ হয়ে গেল ক্লোজ 0 to 1। এইভাবে আমরা ভাববো। বোঝা গেল? ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলেও ক্ষতি নেই, ঠিক আছে, আস্তে আস্তে ডাউটগুলো ক্লিয়ার হবে। তো আমরা এক্সাম্পলে যাই, যত এক্সাম্পল করব তত আমাদের ডাউট ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি একটা ফাংশন লিখেছি এফ জেড, এফ হচ্ছে জেড থেকে কিউতে ম্যাপ, জেডটা কি ইন্টিজার, কিউটা কি রেশনাল, ওকে, আর ডিফাইন্ড বাই এফ এক্স সমান সমান, তাহলে আমি যদি এখান থেকে এক্স ভ্যালু তুলি তার ইমেজটা হবে x/2। তাহলে এফ কি করছে, যাকে পাবে তাকেই 2 দিয়ে ভাগ করে দেবে, ঠিক। তাহলে আমাকে বলো হোয়াট ইজ রেঞ্জ অফ এফ, বলো তো এই সেটটা কি হবে, ভেবেচিন্তে উত্তর দাও। আগে এইটুকু বলো তারপরে বলছি। এফ এর রেঞ্জে কারা কারা থাকবে, স্যার -ইনফিনিটি টু +ইনফিনিটি। সব -ইনফিনিটি +ইনফিনিটির মধ্যে যা আছে সবই থাকবে রেঞ্জে। আরে কেউ তো বলো। জিনিসটা ফিল করো, জেড মানে কি, জেড মানে হচ্ছে 0 1 -1 2 -2 3 -3, এগুলো এফ কি করছে, এফ কি করছে ওই ধরনের এলিমেন্টগুলোকে ও 2 দিয়ে ভাগ করে দিচ্ছে। হ্যাঁ, কে কিছু বলছো, বলো কে কি বলছো, প্রীতিকণা না দেবিকা কিছু একটা বলছো বোধহয়। দেবিকা বলো। কিছু বলছো, শুনতে পাচ্ছি না।
হিরণময়, হ্যাঁ রিয়েল হবে, রিয়েল রেঞ্জটা। রিয়েলের সব হবে, 1-4 হবে? না 1-4 হবে না। তাহলে সব রিয়েল যে বলে দিচ্ছ। কাকে নিচ্ছে আর স্যার কোথায় পাঠাচ্ছে সেটা বলো না। হ্যাঁ বলো। বলো প্রীতিকণা, বলো। স্যার -n/2 to n/2, যেখানে n equal to z। -n/2 থেকে n/2 পর্যন্ত। বুঝতে পারলাম না, আবার কোথায় এনে গিয়ে থেমে যাব নাকি? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। হ্যালো স্যার, -n/2 থেকে n/2, যেখানে nটা স্যার জেডে থাকবে। না কথাটা ঠিক মানে তুমি যেভাবে বলছো সেই বলাটা ঠিকঠাক হচ্ছে না। স্যার ওপেন -n/2। কোথায় ওপেন টোপেন চলে যাচ্ছে রে বাবা। হুম, তোমাদের নিয়ে একটু দেখো বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে দেখো। ডোমেনটা ভাবো, ডোমেনটা হচ্ছে জেড। তার মানে কি জেডটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0, 1, -1, 2, -2, 3, -3, হ্যাঁ এইভাবে। এফ কি করছে? এফ কি করছে? এখানকার এলিমেন্ট নিচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিচ্ছে। মানে 0কে নিল, 0 দিয়ে 2 দিয়ে ভাগ করে দিচ্ছে, 0 হয়ে গেল। তাহলে 0 কোথায় যাচ্ছে? 0-তে। 1 কোথায় যাচ্ছে? হাফে। -1 কোথায় যাচ্ছে? -হাফে। 2 কোথায় যাচ্ছে? 1-এ যাচ্ছে। -2 কোথায় যাচ্ছে? -1-এ। 3 যাচ্ছে 3/2-তে। -3 যাচ্ছে -3/2-তে। তাহলে এই ধরনের, তাহলে রেঞ্জে কারা কারা থাকছে? এগুলোই থাকছে। তাহলে রেঞ্জ অফ এফ আমি কি বলতে পারি এখান থেকে? কোন ধরনের এলিমেন্ট? তাহলে দেখো পুরো জেড এর এলিমেন্টগুলো তো থাকছেই, তার সঙ্গে তাদের 2 দিয়ে ভাগগুলো থাকছে। মানে সিম্পলি তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে n/2 such that n belongs to z। মানে জেড এর এলিমেন্টগুলোকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটাই তো। এটাকে আবার এইভাবেও লেখা যায়। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে 0 আছে, -1 আছে, একই রকমভাবে -2 আছে। তার মানে পুরো জেডটা তো থাকবেই, তার সঙ্গে এক্সট্রা এলিমেন্ট আছে কারা কারা? যেমন আছে হাফ, -হাফ, 3/2, মানে অডগুলোর ডিভাইডেড বাই 2। তার মানে 2n + 1/2 সাচ দ্যাট n বিলংস টু z। তার মানে অডগুলো বাই 2। তো এই দুটো সেটের তুমি ইউনিয়ন করতে পারো। মাথায় ঢুকছে না ঢুকছে না? হ্যাঁ স্যার আমরা ভুলে যেতাম, ওখানে স্যার একটু প্রবলেম হচ্ছিল। তাহলে এইভাবে ভেঙে ভেঙে ভাববে জিনিসটাকে। জিনিসটা কোথাও কি কোনো ডিফিকাল্ট হয়েছে? এই যে তোমাদের ভাবতে দেখছো যে একটু অসুবিধা হচ্ছে, কোথায় অসুবিধাটা হচ্ছে এটা ভাবো। যে আমরা জিনিসটা করছি এটা কি, আমরা জেড এর এলিমেন্টগুলোকে নিচ্ছি, তো জেড এর এলিমেন্টগুলো যেন তোমার চোখের সামনে ভাসে। 0, 1, -1 এগুলোই তো জেড। তাদেরকে জাস্ট 2 দিয়ে ভাগ করছো, তো 2 দিয়ে যদি আমি ভাগই করি তাহলে কি পাবো? 0কে 2 দিয়ে ভাগ করলে 0 পাবো, 1কে করলে হাফ পাবো, -1কে -হাফ পাবো, 2কে 1 পাবো, এগুলোই তো পাবো। হ্যাঁ, কে কি বলছে? হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে তোমার কথা। আচ্ছা স্যার, ওটাই আমি বলছিলাম, ওটা z/2 বলছিলাম। হ্যাঁ z/2 বললে তো একদম ঠিক ছিল।
ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে। ঠিক আছে, তো Z/2 কে আমি আবার দুই ভাবে ভাগ করলাম। দেখো যে শুধুমাত্র Z/2 এর মধ্যে জেডও থাকছে, তার সঙ্গে অডগুলোর বাই 2 থাকছে। দেখো এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারবে, জাস্ট তাকালেই বুঝতে পারবে। ঠিক আছে, তো আমাদের এখন এটা শেষ হয়নি। নেক্সট হচ্ছে এখান থেকে এবার জি নিচ্ছি। জি একটা ডিফাইন করছি কিউ থেকে কিউতে। সেটা কি? সেটা হচ্ছে জি এক্স সমান সমান এক্স এর স্কোয়ার। তাহলে ও কি করছে, যে কোনো রেশনাল নাম্বারকে পেলেই ও কি করবে, স্কোয়ার করে দেবে। ঠিক, তো এখন আমাকে বলো এই এই এলিমেন্টগুলো কি রেশনালের মধ্যে থাকছে না রেশনালের বাইরে চলে যাচ্ছে? এফ এর রেঞ্জটা রেশনালের মধ্যে থাকছে না বাইরে চলে যাচ্ছে? বলো আমাকে। জেড এর এলিমেন্টকে 2 দিয়ে ভাগ করলে রেশনাল থাকবে না বাইরে চলে যাবে? থাকবে থাকবে থাকবে। তাহলে আমি জি কম্পোজ এফ ডিফাইন করতে পারি। সো এইটা সাবসেট অফ কিউ হয়ে যাচ্ছে। সো উই ক্যান ডিফাইন জি কম্পোজ এফ। তাহলে জি কম্পোজ এফটা কি হবে দেখো, তাহলে জি কম্পোজ এফটা হবে আমার, হ্যাঁ, তাহলে জেড থেকে জি কম্পোজ এফ এর রেঞ্জ কি, ডোমেন কি হবে? এই জেড, দেখো জেডটা যাচ্ছে কিউতে, হ্যাঁ, এফ এর দ্বারা, আর এফটা কি করছে, কিউটাকে আবার কিউতে নিয়ে আসছে জি এর দ্বারা। তো এই ডাইরেক্ট আমি কোথায় যাবো, জেড থেকেই তো যাব না, জেড থেকে কিউতে যাব। তাহলে আমার ডোমেনটা কি হয়ে যাবে, জেডই থাকবে। যেটা এফ এর ডোমেন সেটাই কিন্তু জি কম্পোজ এফ এর ডোমেন হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে জেড থেকে কিউতে। তাহলে এখন জি কম্পোজ এফ, এখান থেকে যদি তুমি এন নাও, এনটাকে এফ কি করছে, এফ করছে কি, এইটাকে এফ এনটা হয়ে যাচ্ছে n/2, আর এ যেটাকে পাবে সেটাকেই স্কোয়ার করে দেবে। তাহলে n/2 কে স্কোয়ার করে দিল। তাহলে আলটিমেটলি আমরা এইটা পেলাম। বুঝতে পারছো? তাহলে এবার যদি ব্যাপারটা ভাবো যে হোয়াট ইজ রেঞ্জ অফ, আচ্ছা এটা আমি আর বলবো না, হোয়াট ইজ রেঞ্জ অফ জি কম্পোজ এফ, এটা আমাকে তোমরা উত্তর দিয়ে বলো এবার। জি কম্পোজ এফ এর রেঞ্জ কি হবে? হ্যাঁ, Z/2 তার হোল স্কোয়ার। Z/2 তার হোল স্কোয়ার, এটা তো তুমি জাস্ট ফর্মুলা দিয়ে বলছো, কিন্তু এটা আলটিমেটলি কারা কারা এর মধ্যে থাকছে, কিরকম এলিমেন্ট থাকছে, এলিমেন্টগুলো একটু যদি স্পেসিফিক্যালি বলো। তাহলে তোমাকে ওটা যেভাবে আমরা করলাম, যে জেড ছিল, ধরো জেডটাকে আমরা এইভাবে লিখি 0 1 -1 2 -2 3 -3, সরি আরও যাবে। এগুলো প্রথমে এফ কি করলো, এটাকে 0-তে পাঠালো, এটাকে হাফে পাঠালো, -1/2 1 -1 3/2 -3/2, এইভাবে এটা করলো। এবার এ কি করলো, জি করলো, আবার ওটাকে স্কোয়ার করে দিল। তাহলে এটা আবার 0-তেই থাকলো, এটা চলে আসলো 1/4, এটাও 1/4, এটা 1, এটাও 1, এটা হয়ে গেল 9/4, এটা 9/4, এইভাবে চলে আসলো। তাহলে আলটিমেটলি আমি কি কি পেলাম, বুঝতে পেরেছো? আলটিমেটলি আমি কি কি পেলাম। ঠিক আছে, তো তুমি যদি এখানে দেখো, এখানে আমি 0 পাবো, 1 পাবো, একই রকম। আচ্ছা 2 কি পাবো আমি, এর মধ্যে কোথাও কি 2 আছে? না। 3 পাবো? আচ্ছা 2 পাবো না তুমি বলছো?
টু, দাঁড়াও, টু কোথায় পাবো? পাবো না। না, টু পাবো না। তাহলে দেখো এখানে, তাহলে এইটাকে দেখো একটু যদি অবজার্ভ করো, দেখো এখানে 0 পাবো, 1 পাবো, তারপরে 2 এর স্কোয়ার 4 পাবো। আমি যদি ইন্টিজারগুলোকে দেখি, তাহলে ইন্টিজারগুলোর মধ্যে আমি পাবো, ইন্টিজারগুলোর মধ্যে পাবো 0, 1, হ্যাঁ, তারপরে 2 এর স্কোয়ার পাবো 4, তারপরে 3 স্কোয়ার, এইভাবে বাকিগুলো পাবো। আর এখানে কারা কারা পাবো দেখো, এখানে যেমন 1 1-এর 4, তারপরে 3-এর 4, দেখতে পাচ্ছ? তার মানে এখানে পাবো 1 1-এর 4, এখানে পাবো 9-এর 4। তারপরেরটা বলতে পারবে 9-এর 4-এর পরে কত বাই 4 পাবো? 16/4 আসবে, মানে 4 আসবে। 4 তো এর মধ্যে ঢুকে গেছে, তাহলে 25/4। কারেক্ট। 5/4। 5 না, 25-এর 4। হ্যাঁ, 25/4। হ্যাঁ, তারপরে আসবে আমার 7-এর স্কোয়ার 49/4। তার মানে প্যাটার্নটা তুমি জাস্ট অবজার্ভ করলেই বুঝতে পারবে। স্যার রেঞ্জটা তাহলে এইভাবে ছক করে করে তৈরি করতে হবে? না, কেসটা হচ্ছে দেখো, রেঞ্জটা তুমি ডাইরেক্ট এইভাবে লিখলেও পারো, z/2 তার হোল স্কোয়ার, এইভাবে লিখলেও কোনো ক্ষতি নেই, বা এইভাবেও লিখতে পারো n²/4, যেখানে nটা হচ্ছে z এর এলিমেন্ট। কিন্তু দেখা গেল তোমাকে যে 4টে অপশন দিল, তার মধ্যে এই রকম ফর্মটা লিখলোই না, ও এই রকম একটা ফর্ম দিল, ঠিক আছে? তো তুমি দেখে কি করে বুঝবে এটাই অ্যাকচুয়াল অ্যান্সার? তো তখন তোমাকে এগুলো এভালুয়েট করে দেখতে হবে যে হ্যাঁ মিলছে কিনা, কোনটার সঙ্গে মিলছে, এগুলো তোমাকে জাস্ট একটু দেখে নিতে হবে। বুঝতে পেরেছো? ধরো এই ফর্মটা দিলই না, তখন তুমি করবেটা কি? তুমি তো বলবে স্যার এইটাই ফর্ম জানি, তাহলে এটা ফর্ম ছাড়া বাকিগুলো তাহলে কি ভুল হয়ে যাবে? না, এইটা যা, এটাও তো তাই। আমি কি এটা বলতে পারি না যে সেট অফ n²/4, যেখানে n এর ভ্যালু হচ্ছে z এর থেকে নিয়েছি, আর এই সেটটা যে n² such that n belongs to z ইউনিয়ন, হ্যাঁ, ইউনিয়ন 2n+1²/4, যেখানে n এর ভ্যালু z। বলো এই দুটো সেট আলাদা না সেম? হ্যাঁ স্যার, সেম। ইভেন আর অডটা স্যার আপনি ডিফাইন করে দিলেন। আর দে ইকুয়াল অর ডিফারেন্ট? ঠিক, তাহলে আমি ইভেন আর অডটাকে ডিফারেন্ট করে দিয়েছি, এটাই বোঝার। তাহলে এটা যদি আমি দেখি তাহলে যে দে আর সেম, তার মানে তোমার এই ফর্মটা না থেকে এই ফর্মটা থাকতে পারে। বুঝতে পেরেছো? এই 2n+1 যেমন আমি লিখলাম, এটাকে 2n-1ও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। তো এগুলোই বুঝতে হবে। বাকিরা কি বলছো? হ্যাঁ, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার ধরো আমি আচ্ছা, ক্যান উই ডিফাইন, আমি যদি কোশ্চেন করি ক্যান উই ডিফাইন F compose G, what should be your answer? আগেরটা ছিল G compose F, এবার আমি জিজ্ঞেস করেছি জি F compose G, মানে আমি G থেকে F এর দিকে যেতে চাইছি। পারবো?
বলো। ঠিক আছে, এটা এটা তোমরা ভাববে। ওকে, এটা তোমরা ভাববে, ভেবে আমাকে উত্তর দেবে। ঠিক আছে, তো এইরকমই কয়েকটা এক্সারসাইজ দেখি আমি তোমাদেরকে দেব। ঠিক আছে, আজকে কালকে তোমাদেরকে পাঠিয়ে দেবো একটা এক্সারসাইজ, একটা লিস্ট। ওটার উত্তর করে তোমরা জমা করবে, পিডিএফ করে জমা করবে। ওকে, আর বলছি যে হ্যালো